সেদিন দুপুরটা ছিল অস্বাভাবিক নীরব। কাকিমার শাড়ির আঁচলটা জানালার হাওয়া একটু উড়ে উঠেছিল, আর আমি চোখ সরিয়ে নিয়েও মনটা সরাতে পারিনি। ঘরের ভেতর কেবল আমি আর কাকিমা নিঃশব্দে পাশাপাশি বসে থাকা, একটা জল ভরা দৃষ্টি আর সাহস করে বলা কিছু না বলা কথা। তিনি যখন আমার গালে হাত রাখলেন, আমার বুকের ভিতরটা কেমন যেন উল্টে গেল। আমি বুঝে গিয়েছিলাম সেই ছোট্ট নানি কার নেই। আর কাকিমা, তিনি শুধু কাকি নন, এক নিঃসঙ্গ হৃদয় যে সাহস করে আমার দিকে এগিয়ে এসেছে, আর আমি কাকিকে। বন্ধুরা, আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গ্রীষ্মের দুপুরে পাড়াটা ছিল নীরব। গলির ভেতরে সেই পুরনো বাড়ির উঠোনে একটা কড়ি গাছের ছায়া এসে পড়েছে, ঘরের ভেতরে ছিমছাম হাওয়া। এমন দুপুরে আমি গিয়ে দাঁড়ালাম রমা কাকিমার বাড়ির সামনে। আমি মানিক, বয়স তখন 18-র কাছাকাছি। তবে রমা কাকিমার চোখে আমি তখনও সেই ছোট্ট মানিক, যে একদিন স্কুলের ব্যাগ নিয়ে ছুটে যেত ওদের উঠোন পেরিয়ে খেলার মাঠে। কিন্তু সেদিন সবকিছু কেমন যেন অন্যরকম লাগছিল। ভেতরে ঢুকতেই দেখি ঘরের এক কোণে বসে আছেন রমা কাকিমা, নিঃশব্দ, কিছুটা গম্ভীর, আর চোখে একরকম চিন্তাভাবনার ছায়া। সাদা লাল ছাপা সুতি শাড়ি পরা, চুলগুলো এলোমেলো করে বাঁধা, তবুও এমন এক কোমলতা ছিল তার ভঙ্গিতে, যা মনটাকে কেমন করে দেয়া। এই গরমে এসে পড়লি? তিনি একগাল হেসে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, হ্যাঁ কাকিমা, আপনাদের কলতলায় একটু জল খেতে এসেছিলাম, ভাবলাম দেখা করেও যাই। তিনি ঠান্ডা জলের গ্লাসে এগিয়ে দিয়ে বললেন, তোর দেখা পাওয়াটাও এখন দুষ্কর হয়ে গেছে মানিক, তুই তো বড় হয়ে যাচ্ছিস রে। আমি মুচকি হেসে বললাম, আপনার সামনে এলেই আবার ছোট হয়ে যায় কাকিমা। তিনি একটু চমকে তাকালেন আমার দিকে, তারপর বললেন, তুই এখন আর ছোট না, তো চোখে এখন অন্য কথা লেখা থাকে। ঘরটা নিঃশব্দ হয়ে এলো। হঠাৎই যেন মনে হলো দুপুরটা একটু বেশি গা ঘেঁষে এসেছে। আমি ওনার পাশে বসে পড়লাম। আপনি একা থাকেন না এখন? বেশিরভাগ সময় আমি জানতে চাইলাম। তিনি মুখ সরিয়ে জানালার দিকে তাকালেন। থাকি কাকা, এখন প্রায় বাইরে থাকেন। আমি অভ্যস্ত হয়ে গেছি নিঃশব্দতাকে, তবে আজ দুই আশায় কিছুটা জীবন্ত লাগছে। আমি চুপচাপ তাকিয়ে থাকি তার দিকে, তার চোখে আজ অন্যরকম আলো, কোনো অভিমান মেশানো কোমল অনুভূতি। তিনি ধীরে ধীরে আমার দিকে ফিরে বললেন, মানিক, তুই যদি কখনো বুঝিস কেউ নিঃসঙ্গভাবে বেঁচে আছে শুধুই লোকলজ্জার ভয়ে, তবে তার পাশে দাঁড়াবি তো। আমি জানি না কেন আমার গলা কেঁপে উঠল। আপনি কি চান আমি আপনার পাশে দাঁড়াই কাকিমা? তিনি আমার গালে হাত রাখলেন। তুই আমার খুব আপন, সব সময় ছিলি, কিন্তু আজ তোর উপস্থিতি, তোর চোখের ভাষা আমাকে অন্য কিছু বলে যাচ্ছে। আমি তার হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বললাম, আপনি যদি চান আমি আপনার পাশে সারা জীবন থাকতে পারি, যতটা প্রয়োজন ততটা। নিঃশব্দে কাকিমা একটু হাসলেন, তারপর ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখলেন। আমি নিঃশব্দে তার গা ঘেঁষে বসে রইলাম। সেই মুহূর্তে কাকিমা হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে এক গাল চুল সরিয়ে দিলেন তার আঙ্গুলের স্পর্শে। আমার বুকের ভিতর কেমন যেন নরম আলো জ্বলে উঠল। আমার হাত উঠে গেল তার গালে, একটু দ্বিধা, একটু কাঁপা অনুভব, কিন্তু কাকিমা চোখ বন্ধ করে আমার স্পর্শে নিজের মাথা হেলিয়ে দিলেন। আমি ধীরে ধীরে তার কপালে একটা দীর্ঘ গভীর চুমু খেয়ে বললাম, আপনি যদি আমাকে সত্যিই বিশ্বাস করেন, তাহলে এই মুহূর্তটা আমাদের রাখি শুধু দুজনের জন্যে। তিনি ফিসফিস করে বললেন, এই মুহূর্তটাই আমি বাঁচতে চাই মানিক। আমরা পাশাপাশি বসে রইলাম, হাত ধরে নিঃশব্দে, একে অপরের উষ্ণতায় গলে যেতে যেতে। সেই দুপুরটা কেবল একটি স্মৃতি নয়, একটি সম্পর্কের জন্মলগ্ন। ঘড়িতে তখন দুপুর 1:30। কাকিমার কাঁধে মাথা রেখে বসে আছি সেই ছোট ঘরটায়। বাইরে গরম, কিন্তু ঘরের মধ্যে কেমন এক শান্ত স্নিগ্ধ উষ্ণতা, যা আমাদের দুজনকেই ছুঁয়ে যাচ্ছে। আমার বুকের ধাক্কায় কাকিমার গালটা একটু কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে চোখ খুলে আমার দিকে তাকালেন, চোখে যেন জমেছে কোনো পুরনো অভিমান আর নতুন সাহসের আলো। তুই বুঝিস না মানিক, এই বয়সে এইভাবে কাঁধে মাথা রাখা কি কত বড় কথা। আমি মৃদু হাসলাম। আমি তো আপনাকে মাথার থেকেও বেশি জায়গা দিতে চাই কাকিমা, হৃদয়ে। কাকিমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুই আমার চেয়েও অনেক পরিণত হয়ে উঠেছিস। তোর চোখে নিজের একটা রূপ দেখি, আমি যে রূপ কেউ দেখতে চায় না। আমি আর কিছু না বলে তার হাতটা চেপে ধরলাম। চামড়ার নিচে লুকিয়ে থাকা কোমলতা, উনার নিঃসঙ্গতার ভাষা আমি আজ পড়তে শিখে গেছি। কাকিমা এবার আস্তে আস্তে আমার মুখের দিকে দিয়ে এলেন। আমি ঠোঁটে একটা নিঃশব্দ অপেক্ষা রেখে রইলাম। একটা নরম স্পর্শ নামল আমার গালে, তারপর আলতো করে কাকিমা আমার কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, তুই যদি চাস আমি আবার ভালোবাসতে শিখি। আমি ধীরে ধীরে উনার মুখের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, ভালোবাসা মানেই তো একে অপরের পাশে থাকা, সময় অসময়ে বয়স ভুলে, সামাজিক চোখ এড়িয়ে।
সেই মুহূর্তে কাকিমার ঠোঁট ছুঁয়ে গেল আমার ঠোঁটের কোণে। একটা দীর্ঘ নিঃশব্দ চুমু। না, সেটা কোনো দুঃসাহস ছিল না। ওটা ছিল এমন এক প্রকাশ যা মুখে বলা যায় না, শুধু অনুভবে খুঁজে পাওয়া যায়। তিনি আমায় জড়িয়ে ধরলেন। ধীরে নিশ্চুপে নিঃশ্বাসের ছন্দে আমার বুকের উপর তার মাথাটা পড়ে রইল। আমি হাতটা রাখলাম তার পিঠে, শুধুই আশ্বাস দিতে, নিরাপত্তা দিতে। আমরা কেউ কথা বলছিলাম না, কিন্তু দেহের মধ্যে চলছিল এক প্রকার যোগাযোগ, যেখানে শব্দের দরকার পড়ে না। আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম। তিনি আমার কাছে নরম আঙুল রেখে বললেন, মানিক, তুই যদি থাকিস আমি ভাঙা থেকেও আবার গড়ে উঠতে পারি। আমার চোখের কোনো ভিজে উঠল। আমি তো আপনার জন্যই আছি কাকিমা, আর কারোর জন্য নয়। সেই কথা শেষ হতে না হতেই বাইরে বৃষ্টি নামল। অথচ এটা শ্রাবণ মাস নয়। ঘরের জানালার ফাঁক দিয়ে হাওয়া এসে কাকিমার শাড়িটাকে একটু উড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে শাড়িটা ঠিক করে দিলাম। আমার আঙ্গুল তার ঘাট ছুঁয়ে গেল। একটা হালকা কাঁপুনি ওনার গায়ে ছড়িয়ে পড়ল। তিনি চোখ বুজে ফেললেন। আমি তার কপালে আরেকটা চুমু দিয়ে বললাম, আপনি যদি চান সময়টাকে একটু থামিয়ে রাখি। তিনি আমার বুকে মাথা রেখে বললেন, এই মুহূর্তে আমি শুধু তোমার হতে চাই, কোনো প্রশ্ন ছাড়াই। আমরা একে অপরকে জড়িয়ে থাকলাম। ঘরের নিস্তব্ধতা যেন আমাদের একান্ততাকে আড়াল করে রাখল। বৃষ্টি অনেকটা থেমে এসেছে। ঘরের বাতাসে কেমন এক শান্ত ধোঁয়াশা গন্ধ ছড়িয়ে আছে, যেন কোনো পুরনো স্মৃতি ফিরে এসেছে। চুপিসারে কাকিমা এখনো আমার বুকের উপর মাথা রেখে শুইয়া, ওনার নিঃশ্বাসের শব্দ যেন এক একটা গান আমার ভেতর বেজে চলেছে নিঃশব্দে। আমি আলতো করে ওনার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম। তিনি হঠাৎ চোখ খুলে আমার দিকে তাকালেন। তোর গায়ে একটা গন্ধ আছে মানিক, ছোটবেলায় যেমন কাঁথার গায়ে থাকতো মায়ের মতো। আমি অবাক হলাম। তুমি আমার গায়ে মায়ের গন্ধ খুঁজে পাও? তিনি হেসে বললেন, তোর সান্নিধ্যে এক ধরনের নির্ভরতা পাই। আমি শরীর ছুঁয়ে আসে বটে, কিন্তু আসল ছোঁয়া তো মনে লাগে। আমি ধীরে ধীরে ওনার হাতটা ধরলাম। সেই হাতটা যেখানে রেখার মতো জমে আছে অনেক বছরের অভিমান। আপনার গায়েও আছে একরকম ঘ্রাণ কাকিমা, যেন কোনো পুরনো গল্প, যে গল্পে বেঁচে থাকার সাহস আছে। তিনি ধীরে ধীরে আমার বুকের উপর থেকে উঠলেন। আমার মুখের খুব কাছাকাছি এসে দাঁড়ালেন। চুলগুলো কপালে নেমে আসছে। তুই কি জানিস মানিক, এতদিন আমি শুধু বেঁচে ছিলাম, এখন মনে হচ্ছে আমি বাঁচতে চাই। আমি ওনার গালে হাত রাখলাম। আপনার মুখে আবার হাসি দেখতে চাই আমি, এমন হাসি যেখানে লুকোনো থাকবে না কোনো বোঝা। তিনি চোখ বুজে ঠোঁটটা একটু এগিয়ে আনলেন। এই চুমু আগের চেয়ে অনেক বেশি গভীর, শুধু আবেগে নয়, এক ধরনের সিদ্ধান্তেও। চুমুর মাঝেও যেন প্রতিজ্ঞা ছিল। এ জীবন আর শুধুই নিঃসঙ্গতা নয়, এবার বাঁচা হবে দুজনের জন্য। আমি তাকে জড়িয়ে ধরলাম খুব কাছে। ওনার গায়ের গরম শাড়ির গন্ধ, ভেজা চুল সব মিলে একটা ঘোর তৈরি করছিল। আমার কাঁধে মুখ রেখে তিনি বললেন, তুই যদি থাকিস পাশে আমি কোনো কিছুতেই ভয় পাব না। আমিও জবাব দিলাম, আমি শুধু পাশে নয়, আপনাকে আঁকড়ে ধরে থাকতে চাই, আপনার চাওয়া পাওয়ার ভেতর। হঠাৎ বাইরে একটা শব্দ হলো, পাড়ার কারো বাইকের আওয়াজ। আমরা দুজনেই একটু চমকে উঠলাম। জগৎটা যেন আবার মনে করিয়ে দিল এই সম্পর্ক সমাজের চোখে কতটা অস্বাভাবিক। কিন্তু কাকিমার পিছিয়ে গেলেন না। তিনি আমার হাত চেপে ধরে বললেন, আমি আর লুকিয়ে ভালোবাসব না। তুই যদি আমায় গ্রহণ করিস, তবে এই সম্পর্ককে ঠেকাতে পারবে না কেউ। আমি তাকে রইলাম। ওনার চোখে সেখানে কোনো দ্বিধা নেই, শুধু সাহসের আলো। আমরা আবার একে অপরকে জড়িয়ে ধরলাম, নতুন ভোরের অপেক্ষায়। বিকেলে নেমে এসেছে আকাশে একটা অদ্ভুত রং, মেঘলা, কিন্তু মাঝে মধ্যে আলো ঠিকরে পড়ছে। ঘরের জানালা দিয়ে আসা আলো। কাকিমাকে দেখছিলাম আমি, ওনার শাড়ির ভাঁজে চুলের আলগা খোপায়, চোখের চাউনিতে একটা অন্যরকম আত্মবিশ্বাস খেলে যাচ্ছে। এই আত্মবিশ্বাসের পেছনে আমি আছি জেনে বুকটা কেমন করে উঠল। মানিক, তিনি ডেকে উঠলেন, আজ তোর মেসেজ পেয়ে আমি যেন ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারলাম। এই কিছুটা সময় তুই না লিখলে বুকের ভেতরটা শুকিয়ে যায়। বুঝলি? আমি একটু এগিয়ে গিয়ে ওনার হাত ধরলাম। আমি তো আর দূরে যাই না কাকিমা, এবার শুধু আপনাকে নিয়ে ভাবি। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর হঠাৎই আমার গালে আলতো চুমু খেয়ে ফিসফিস করে বললেন, তুই বুঝি জানিস না, তোকে ছুলেই আমার ভেতরের জমে থাকা পাহাড় গলে যায়। আমরা আবার একে অপরের মধ্যে হারিয়ে যেতে চাইলাম, কিন্তু তখনই বাড়ির সামনের গেট খুলে যাওয়ার শব্দ হলো। কাকিমা হঠাৎ থেমে গেলেন, চোখে মুখে একটা দুশ্চিন্তা ছায়া নেমে এলো। কে এলো? আমি বললাম ধীরে, বোধ মালতী কাকু এলো। ওনার গলা কাঁপছিল। আমি ওনার হাতটা একটু শক্ত করে ধরলাম। ভয় পাবেন না কাকিমা, আমি আছি।
কাকিমা ধীরে উঠে দাঁড়ালেন। নিজেকে ঠিক করলেন, শাড়িটা গুছিয়ে নিলেন, চোখে মুখে একটা স্থিরতা আনলেন। আমি দেখলাম একজন নারী যিনি কিছুক্ষণ আগেও আমার বুকে মুখ রেখে ভালোবাসা তৃষ্ণায় ভেসে যাচ্ছিলেন, এখন সমাজের চোখে নিজেকে শক্তভাবে উপস্থাপন করতে প্রস্তুত। বাইরে থেকে কেউ কিছু বুঝল না। তবে সন্ধ্যার পর ছাদের কোণার দিকে দাঁড়িয়ে আমি আর কাকিমা আবার মুখোমুখি হলাম। হালকা হাওয়ায় ওনার চুল উঠছিল, আর চাঁদের আলো মুখটা যেন মায়ের মতো দেখাচ্ছিল। আমি পেছন থেকে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। এখন আমি ভয় পাই না। তিনি বললেন, তুই পাশে আছিস বলেই হয়তো একটা সাহস পাই। কিন্তু সবাই জানলে কি হবে, মানে যদি কেউ জানতে পারে আমাদের সম্পর্ক? আমি খুব কাছে মুখ এনে বললাম, তাহলে বলবো ভালোবাসা অপরাধ নয়, যে সম্পর্ক শ্রদ্ধার সম্মানে গড়ে ওঠে তার দায় কোনো সমাজ নিতে না পারলে সেটাই তাদের ব্যর্থতা। তিনি আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। চোখে জল চিকচিক করছিল। আমি আবার ওনাকে চুমু খেয়ে বললাম, আমি শুধু আপনাকে চাই না, আমি চাই এই পৃথিবী জানুক আপনি আমার অহংকার। আমরা আবার জড়িয়ে ধরি একে অপরকে। চাঁদের আলো আমাদের ছায়া পড়ে ছাদের দেয়ালে, যেন দুইটা আত্মা একত্রে দাঁড়িয়ে আছে গোটা সমাজের বিরুদ্ধে। সন্ধ্যা পেরিয়ে এখন রাত, ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছি আমি। আকাশে চাঁদটা আজ কিছুটা ধূসর, যেন ক্লান্ত আমাদের মতোই। কাকিমা পাশে এসে দাঁড়ালেন, মুখে অন্যমনস্ক ভাব, চোখে কিছুটা উদ্বেগ। কি ভাবছেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি ধীরে আমার হাত ধরে বললেন, মানিক গতকাল সন্ধ্যায় যেভাবে পাড়ার মজুমদার কাকু তাকিয়েছিল, মনে হচ্ছে কিছু আঁচ করেছে। কাল আবার পাড়ার অনিল বুদি এসে অকারণে ঘুরে ঘুরে কথা বলছিল। এসব কি আগের মতো নিছক কৌতূহল, না কিছু টের পেয়ে গেছে? আমি গভীরভাবে কাকিমার চোখে তাকালাম। আপনি কি ভয় পাচ্ছেন? তিনি থমকে গেলেন। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ভয় পাই না, কিন্তু চিন্তা হয় তোর ভবিষ্যতের কথা ভেবে। তুই তো এখনো এতটা তরুণ, তোর সামনে কত কিছু আছে, বন্ধুত্ব, প্রেম, বিয়ে, পরিবার। আমি ধীরে উনার মুখের সামনে হাত রেখে বললাম, যা ছিল তা সবকিছু এখন আপনিই হয়ে গেছেন। আমি অন্য কিছু চাই না। আমার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু তার ভেতরে লুকানো ছিল এক রাশ ভালোবাসা। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, মাথাটা রাখলেন আমার বুকে। তার কপাল ছুঁয়ে আমি বললাম, আমরা কি লুকিয়ে থাকব এভাবে সারা জীবন? তিনি ধীরে বললেন, তুই যা বলবি আমি তাই করব। শুধু আমার একটাই ভয়, এই সমাজ মুখ বেঁকাবে, প্রশ্ন তুলবে, তোর উপর কাটা ছুটবে, সেই সব সহ্য করতে পারবি? আমি একটু দূরে তাকালাম। ছাদের দেয়ালের ওপার থেকে নিচের অন্ধকার পাড়াটা স্পষ্ট। আমি সেই প্রথম দিন থেকে জানি আমি কি করছি। আপনি আমার শিক্ষিকা ছিলেন, অভিভাবক হয়েছিলেন, আর এখন আমার হৃদয়ের মানুষ। এই পথটা সহজ না জানি, কিন্তু আমি আর পেছনে যাব না কাকিমা। আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ তিনি বললেন, তাহলে কাল সকালেই যেটা গড়া দরকার সেটা করব। কি? আমি চমকে বললাম। তিনি দৃঢ়ভাবে বললেন, আমি পাড়ায় আত্মীয়দের সামনে স্পষ্ট করে বলবো, আমি মানিককে ভালোবাসি, ও আমার সম্মান, আমার বাঁচার সাহস। আমি অবাক হয়ে উনার মুখের দিকে তাকালাম। একজন নারী সমাজে বিধবা বলে চিহ্নিত একজন তরুণ ছেলেকে ভালোবেসে নিজের সম্মান বজায় রেখে এমন সাহসের উচ্চারণ করছেন। আমি যেন ওনার আরও গভীরে প্রেমে পড়ে গেলাম। আমি ওনার গাল ছুঁয়ে বললাম, আপনি জানেন আপনি কতটা অসাধারণ? তিনি চোখ নামিয়ে হাসলেন। আমি ওনাকে আলতো করে জড়িয়ে ধরলাম। কাকিমার ঠোঁটে এক আলতো চুমু রেখে আমি বললাম, তাহলে কাল নতুন সূর্য উঠবে আমাদের জীবনে। আজ কাকিমা যেন অন্য এক মানুষ, সাদা শাড়িতে, হালকা সাজে, চোখে এক আশ্চর্য আত্মবিশ্বাস আমি দেখলাম। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালে ছোট্ট একটা টিপ পড়লেন। অনেক বছর পরে, হয়তো বিধবা হবার পর প্রথমবার। আমার বুক কেমন যেন কেঁপে উঠল। আপনি কি নিশ্চিত? আমি ফিসফিস করে বললাম। তিনি ঘুরে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি আজ প্রকাশ করব আমার জীবনের সত্যিটা। ভয় পায় না। আর বাড়ির সামনে রুটনে পাড়ার কয়েকজন জড়ো হয়েছেন, মজুমদার কাকু, অনিল বৌদি, পল্টু, কাকিমা। সবার চোখে প্রশ্ন। কাকিমা দরজায় এসে দাঁড়ালেন। আমি পাশে সোজা হয়ে দাঁড়ালাম। তিনি ধীরে বললেন, আপনারা আমার জীবনকে আজও বিধবা একটা মেয়ে বলেই দেখেন, তবে আজ আমি নিজেকে একজন মানুষ হিসেবে দাঁড় করাতে এসেছি। এই ছেলেটা মানিক, যাকে আপনারা অনেকেই আজ সন্দেহের চোখে দেখছেন, সে আমার কাছে শুধু স্নেহভাজন নয়, সে আমার জীবনের সাথী হয়ে উঠেছে। আমি ওকে ভালোবাসি, সম্মান করে, মর্যাদার সঙ্গে। আমি ওর সঙ্গে একটি নতুন জীবন শুরু করতে চাই। সেই সাহস আজ আমার হয়েছে। চারদিক নিস্তব্ধ। পাখিরাও যেন থমকে গেছে।
হঠাৎ অনিলব্ধি গলা ছেড়ে বলে উঠলেন, তবে কি সত্যিই মানিক তোমার প্রেমিক? আমি সামনের দিকে এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আপনারা যেটাকে বিকৃতি ভাবছেন সেটা আমার কাছে জীবনের সবচেয়ে বিশুদ্ধ অনুভব। কিছুদিন পর মায়ের ভাই এলো। আমার মামা রাগে ফেটে পড়লেন, তুই নিজের শিক্ষিকার সঙ্গে প্রেম করিস, লজ্জা করে না? কাকিমা পাশে দাঁড়িয়ে বললেন, আমি এখন আরও শিক্ষিকা নই, আমি একজন নারী যে নিজের ভালোবাসা খুঁজে পেয়েছে। আর এই ভালোবাসায় কোনো অপবিত্রতা নেই। মামা এক দৃষ্টি চেয়ে থাকলেন আমাদের দিকে, তারপর মুখ ঘুরিয়ে চলে গেলেন। তবে আমি বুঝতে পারলাম সমাজ এখনও মানতে পারেনি। কিন্তু তাতে কি, আমরা কি সেই সমাজের গণ্ডির ভিতরেই সারা জীবন শ্বাসরুদ্ধ হয়ে থাকব? কাকিমা এবং আমি সিদ্ধান্ত নিলাম এই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেব। আমরা ছোট পরিসরে বন্ধুদের সামনে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করলাম, বিয়ের মতো নয়, তবে জীবনের প্রতিশ্রুতি। বন্ধুরা অনেকেই পাশে দাঁড়াল, কেউ কেউ অবাক, কেউ নীরব, তবে চোখে মৃদু সম্মান ছিল সবার। সেদিন সন্ধ্যায় আমি ওনার হাত ধরে ছাদে উঠলাম। আকাশের চাঁদ ঝলমল করছে। আমি বললাম, আপনার পাশে দাঁড়িয়ে আমি যেন নিজেকে খুঁজে পেয়েছি। আপনাকে পেয়ে আমি পূর্ণ। তিনি ধীরে বললেন, তুই আমাকে সমাজের চোখে অপরাধী থেকে জীবনের সঙ্গী বানিয়ে দিয়েছিস। আমি কৃতজ্ঞ। আমি আলতো করে ওনার কপালে চুমু দিলাম। এই গল্পটা সমাজকে এক প্রশ্ন ছড়ে দেয়, ভালোবাসা কি শুধুই বয়স, সম্পর্ক বা নিয়মের বন্ধনে আবদ্ধ? একজন বিধবারও অধিকার আছে। ভালোবাসার একজন তরুণেরও অধিকার আছে নিজের মনের মানুষকে গ্রহণ করার। সমাজ যদি বুঝে নেয় সম্মান আর ভালোবাসা পাশাপাশি চলতে পারে, তাহলে হয়তো এমন গল্প আর অসহনীয় হয়ে থাকবে না। আমাদের গল্প সমাজের চোখে হয়তো ভ্রান্তি ছিল, কিন্তু আমাদের হৃদয়ে এটাই ছিল একান্ত উপলব্ধি। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।